2016-17 সালের দিকে একটা কৌতুক খুব অনলাইনে ভাইরাল হয়েছিল যে মেসিকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার জীবনের শেষ ইচ্ছা কি। মেসি বলছেন যে আমার কফিনটা যেন হিগুয়েন বহন করে। ও পাল্টা প্রশ্ন যে কেন? যাতে ও শেষবারের মতো আমারে মাটিতে পুঁতে দিতে পারে। ও মানে মেসি এটা বলুন বা না বলুন, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এটা বিশ্বাস করে এবং বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে 2022 সালের আগ পর্যন্ত মেসি যা ইন্টারন্যাশনাল ট্রফি শূন্য ছিলেন, তো তিনি যে আক্ষরিক অর্থে মাটিতে পুঁতে গেছেন বারবার, এর জন্য একটা নির্দিষ্ট লোককে দায় দিতে হলে সেটা হচ্ছে গঞ্জালো হিগুয়েন। এখন কথা হচ্ছে যে আমিও হিগুয়েনের উপরে প্রচণ্ড বিরক্তি নিয়ে আমার জীবনটা কাটাইছি। 2014, 15, 16 3 বছরে টানা 3টা ট্রফি মেসি এবং আর্জেন্টিনা মিস করছে হিগুয়েনের কিছু একেবারে ছেলে মানুষই মিস করার কারণে। ফলে হিগুয়েনের উপরে বিরক্ত থাকবে না এরকম আর্জেন্টিনার সমর্থক পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। কিন্তু এন্ড অফ দ্য ডে এখন তো আসলে হিগুয়েন অবসরে চলে গেছে, মেসি 3-4টা ট্রফি জিতে ফেলছে বিশ্বকাপ সহ, সেও অবসরে যাবে করতেছে। ইতিহাস তো আসলে এমন জিনিস যে ইতিহাসকে আপনি জায়গায় বসে যখন জাজ করতে যাবেন তখন অনেক জিনিসে বাড়তি মুগ্ধ হবেন, অনেক জিনিসে বাড়তি বিরক্ত হবেন, কিন্তু যখন কিছুকাল পার হয়ে যাবে ওই সিনারিওগুলো চেঞ্জ হয়ে যাবে তখন পেছন ফিরে দেখলে আসলে একটু অন্যরকম মনে হয়। তো হিগুয়েনের সব দোষ, সব ভুল, সব অন্যায় এগুলো জানার পরেও আসলে হিগুয়েনের প্রতি একটা মমতা, একটা করুণা কাজ করে, এই লোকটা তো ইচ্ছা করে এই গোলগুলো মিস করে নাই। সেও তো জানতো যে সে লিওনেল মেসির বড় ভক্তদের একজন। আজও হিগুয়েন যখন কথা বলে তার মুখে মেসি 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 এই রব থাকে। এই যে মেসি ইন্টার মায়ামিতে আসছে এটার জন্য হিগুয়েন টানাটানি করেই তারে ডেভিড বেকামের সঙ্গে বারবার বৈঠক করাইছে। তো সেগুলো পরে বলবো আমরা। কিন্তু হিগুয়েন প্রচণ্ড মেসি ভক্ত, প্রচণ্ড আর্জেন্টিনা ভক্ত, আর্জেন্টিনার জন্য সে জীবন দিতে পারে। এই লোকটা তার নার্ভের কারণে পারে নাই, ওই ভুলগুলো হয়ে গেছে। কিন্তু সেই লোকটা কি হলো দেখেন, একসময় পৃথিবীর সবচেয়ে দামি আর্জেন্টাইন ফুটবলার ছিল, বড় বড় অ্যাচিভমেন্ট হয়েছে, কিন্তু কিছুই তার নামের সঙ্গে লেখা থাকেনি। শেষ পর্যন্ত সে একটা অভিশাপগ্রস্ত ক্যারেক্টার হয়ে পড়ছে। তো আমরা খুব সংক্ষেপে একটু হিগুয়েনের সম্পর্কে জেনে আসি। আমার ধারণা আপনারা অলরেডি এগুলো জানেন, তারপরেও যেহেতু হিগুয়েনের নিয়ে কথা উঠলো একটু সংক্ষেপে বলি যে কে হিগুয়েন। হিগুয়েন হচ্ছে গঞ্জালো হিগুয়েন, লোকেরা এল পিপিতা বলে ডাকে, অনেকে পিপা বলে ডাকে। তো ঘটনা ওই একটাই যে ছটফটে মুরগি আর কি, খুব ছটফট করে ডিবক্সের কাছাকাছি এলাকায়, এই জন্যই এলপিপি তার নাম। হিগুয়েনের বাবাও ছিলেন, ফুটবলার ছিলেন, কিন্তু হিগুয়েনের বাবা ছিলেন ডিফেন্ডার। হিগুয়েনের আরও 2টা ভাই ফুটবল খেলতে, একটা ভাই তো আপনার ফ্রেঞ্চ লিগেও খেলছে। ও ওদের মোটামুটি ফ্যামিলিটাই ফুটবল ওরিয়েন্টেড একটা ফ্যামিলি। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে হিগুয়েনের জন্ম হচ্ছে ফ্রান্সে। তো তখন হিগুয়েনের বাবা ফ্রান্সে ফুটবল খেলছেন একটা ছোট ক্লাবে। হিগুয়েনের বাবার ক্যারিয়ারের বড় অংশটা কাটছে রিভার প্লেটে। তো সেখানে ফ্রান্সে জন্মসূত্রে সে তাইলে ফ্রান্সের নাগরিক হয়ে গেল। হিগুয়েন আবার বাচ্চা থাকতেই হিগুয়েনের বাবা ওরে নিয়ে আর্জেন্টিনায় ফিরে আসছেন, এবং হিগুয়েনের বাবা মোটামুটি আর্জেন্টিনার রিভার প্লেটের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। মানে লিজেন্ড বলবো না, কিন্তু শতাধিক ম্যাচ খেলছেন রিভার প্লেটের হয়ে। ফলে হিগুয়েন মানে যখন বালক বয়সেই তার প্রতিভা দেখাতে শুরু করলো তখন বাবার সুবাদে সে রিভার প্লেট একাডেমিতেই খেলা শুরু করলো এবং দ্রুত রিভার প্লেট মূল দলে চলে গেল। সেখান থেকে তো তারে আপনারা জানেন রিয়াল মাদ্রিদ নিয়ে গেল, রিয়াল মাদ্রিদ থেকে নাপোলি থেকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসাবে, সবচেয়ে দামি আর্জেন্টাইন ফুটবলার হিসাবে জুভেন্টাসে গেল। এর মধ্যে যে ব্যাপারটা ঘটলো, জুভেন্টাসে সে যে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে গেল, এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেই রেকর্ডটা কিন্তু এই 2022 পর্যন্ত অক্ষত ছিল। এই 2022 সালে এসে এনজো ফার্নান্দেজ চেলসিতে গেল তার চেয়ে বেশি দামে, ওইটাই সবচেয়ে দামি আর্জেন্টাইন ফুটবলারের ট্রান্সফার রেকর্ড, যেটা হিগুয়েন সেই 2016 সালে করছিল। তো ইন দ্য মিন টাইম ক্লাবে তার রেকর্ড নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। ক্লাবের হয়ে সে অনেক কিছু অ্যাচিভও করছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে অ্যাচিভ করছে, নাপোলির সঙ্গে খুব বেশি না পারলেও জুভেন্টাসের সঙ্গে অ্যাচিভ করছে, চেলসির সঙ্গে কিছু অ্যাচিভ করছে। মানে সব মিলে তার খুব খারাপ না।
ক্লাব ক্যারিয়ার খুব খারাপ না, বেশ প্রফিলিক গোল স্কোরার, ইউরোপের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিল তার সময় সে। তবে হ্যাঁ, ক্লাবেও সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বা ইউরোপা কাপের ফাইনাল বা ইংলিশ কাপের ফাইনাল এগুলাতে গোল মিস করার ঘটনা তার আছে। মানে সে চিরকালই একটু নার্ভ দুর্বল টাইপের ছেলে। আপনার ফাইনাল সেমিফাইনাল শুনলে ও একটু ঘাবড়ায় যায়। তো আমরা ন্যাশনাল টিমের হিগুয়েনের কথা বলতে পছন্দ করব, কারণ আমাদের কাছে তো হিগুয়েন মানে আর্জেন্টিনার হিগুয়েন, আর রিয়াল মাদ্রিদের হিগুয়েন বা জুভেন্টাসের হিগুয়েন নিয়ে গল্প বলতে বসি নাই। তো ন্যাশনাল টিমের ক্ষেত্রে যেটা হলো, হিগুয়েন ফার্স্ট টাইম যেটা প্রমাণ করলো যে ও আসলে আর্জেন্টিনারে কতটা ভালোবাসে। 2007 সালে ওকে প্রথম ফ্রান্স ন্যাশনাল টিম ওকে ডাকে, বয়সভিত্তিক ন্যাশনাল টিম, যে তুমি ফ্রান্সের হয়ে খেলো। অ্যাজ ওর হাতে একটা ফ্রেঞ্চ পাসপোর্ট আছে জন্মসূত্রে। তো সমস্যাটা যেটা হলো, হিগুয়েন এটাকে ডাইরেক্ট না করে দিল, বলল যে না, আমি আসলে ব্যাপারটা নিয়ে ভাবতে চাই। সে ভাবা অর্থে 2007 সালে সে আর্জেন্টাইন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলো। এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। ও জন্মের পর মাত্র 3-4 বছর বয়সে আর্জেন্টিনায় চলে এসছে, আর্জেন্টিনাতেই ফুটবল ক্যারিয়ার শুরু করছে। তারপরে যেহেতু লম্বা সময় সে আর্জেন্টিনায় থাকে নাই, ফলে অটোমেটিক তার আর্জেন্টাইন নাগরিকত্ব হয় নাই। এইখানে একটু ঝামেলা ছিল। সে 2007 সালে অ্যাপ্লাই করলো এবং খুব দ্রুত নাগরিকত্ব পেয়ে গেল। তারপরে সে জানালো যে সে আসলে আর্জেন্টিনার হয়ে খেলতে চায়। তাকে 2008 আর্জেন্টিনা অলিম্পিক দলে প্রথম ডাকা হলো। সাকসেসফুলি সে সেখানে গোল টোল করে নিজের প্রুভ করলো। এবং এরপরে 2009 সালেই সে বা 2008-এর শেষ দিকে, আমার ঠিক মনে নেই, সে ন্যাশনাল টিমে ডাক পেল। মাত্র তৃতীয় খেলোয়াড় হিসাবে সে আর্জেন্টিনার দলে ডাক পেল যাদের জন্ম আর্জেন্টিনার বাইরে। এর আগের দুজনের নাম আমার ঠিক মনে নেই, বেশ আগের কথা, এটা অনেক আগের কথা, আমাদের জেনারেশনের গল্প না। দুজন এর আগে ছিলেন যারা আর্জেন্টিনার জন্ম না, কিন্তু আর্জেন্টিনার হয়ে খেলছেন। হিগুয়েন হচ্ছে সেই লিস্টে মাত্র তৃতীয় খেলোয়াড়। ফলে হিগুয়েন আর্জেন্টিনাকে যথেষ্ট ভালোবাসেন বলে এটা করছেন। এবং হিগুয়েন কিন্তু শুরুটা দারুণ করলেন। 2010 বাছাই পর্বে আপনার মনে আছে যে একবারে শেষ যে ম্যাচটা পেরুর বিপক্ষে, সেই ম্যাচটাতে কিন্তু আর্জেন্টিনা একটা নির্দিষ্ট ব্যবধানে না জিতলে আর্জেন্টিনার প্লে অফ খেলতে হতো, মানে বাছাই পর্বে সরাসরি আর বিশ্বকাপ খেলতে পারতো না। ম্যারাডোনার টিম তখন লেজে গোবরে পাকায় ফেলছে। ওই টিমে যদিও মার্টিন পালেরমো ফাইনালি ডিসাইসিভ গোলটা করে আর্জেন্টিনাকে বিশ্বকাপে তোলেন, কিন্তু ওই ম্যাচে মূলত আর্জেন্টিনাকে ম্যাচে রাখছিল হচ্ছে হিগুয়েনের একটা গোল। তো যাই হোক, হিগুয়েন তখন প্রুভ করছেন যে তিনি আর্জেন্টিনা দলে খেলার যোগ্য। ফলে ম্যারাডোনা তাকে আগুয়েরোর সঙ্গে ইয়েতে নিয়ে গেলেন, স্ট্রাইকার হিসাবে বিশ্বকাপে নিয়ে গেলেন। এবং আগুয়েরো হিগুয়েন কখনো একসঙ্গে খেলছেন, কখনো লোন স্ট্রাইকার হিসাবে হিগুয়েন খেলছেন। হিগুয়েন তার প্রথম বিশ্বকাপে হ্যাট্রিকও করে ফেললেন। সেটা ছিল গ্যাব্রিয়েল বাতিস্তুতার পর কোনো আর্জেন্টাইনের প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক। ফলে হিগুয়েন সে সময় পর্যন্ত মনে হলো যে দারুণ করতেছেন। 2010-এ বাদ পড়লো আর্জেন্টিনা জার্মানির বিপক্ষে সেই কাউন্টার অ্যাটাকে, সেখানে তো হিগুয়েনের করার কিছু ছিল না। ফলে হিগুয়েন ও পর্ব পার করলেন। হিগুয়েনের ট্র্যাজেডিটা শুরু হলো আসলে 2014 সালে। এই ট্র্যাজেডির কথা তো আমার মনে হয় না আপনাদের বলার কিছু আছে। ফার্স্ট হাফেই জার্মানির বিপক্ষে, যে জার্মানি সেমিফাইনালে ব্রাজিলের 7 গোল দিয়ে আসছে, আমরা ধরে রাখছিলাম যে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনা 9-10 গোল খাবে। কিন্তু সেই জার্মানিকে আর্জেন্টিনা রীতিমতো চাপাচাপি করে ফেললো ফাইনালে। মনে হলো যে আর্জেন্টিনাই ফেভারিট। মানে যে সিনারিও সেমিফাইনাল পর্যন্ত দুই দলের ছিল, তা ফাইনালে ছিল না। ফাইনালে আর্জেন্টিনা খুব ভালো কম্পিট করতেছিল। এবং সম্ভবত 22 বা 23 মিনিটে হিগুয়েন, ওদের এক ডিফেন্ডার নাম ভুলে গেছি, তার ভুলে 1-1 পেয়ে গেল ম্যানুয়েল নয়ারে, মানে গোলকিপারে। হিগুয়েন জাস্ট যে কোনোভাবে, আমার ধারণা আলফাস ভাইও যদি আমি আলফাস ভাইয়ের ছোট করতেছি না, মানে আমাদের দেশের কোনো স্ট্রাইকারও ওই জায়গায় ম্যানুয়েল নয়ার পাইতো, গোলই করতো। এটার জন্য মানে বিশেষজ্ঞ স্ট্রাইকার হইতে হয় না, এটা আপনার হয় মাথার উপর দিয়ে মেরে দিতে হবে, যে কোনো এক পাশ থেকে মেরে দিতে হবে। হিগুয়েন বলটারে ভলি বানায় পোস্টের বাইরে মেরে দিল, একদম পোস্টের বাইরে, গোল হলো না। এর পরেও কিন্তু হিগুয়েন ওই ম্যাচে একটা চান্স মিস করছিল, যেটা আপনারা হয়তো প্রায় ভুলে যান। হিগুয়েনের ওই মিসটা এত নারকীয় ছিল, ওই 22-23 মিনিটের ওই মিসটা, যে এর পরেও হিগুয়েন একটা চান্স মিস করছিল। স্টিল আরও একটা কেলেঙ্কারি করছে সে ওই ম্যাচে, সেটা হচ্ছে একটা বল গোলেও ঢুকাছিল, সম্ভবত লাবেজ্জির কাছ থেকে পায়া একটা বল গোলেও ঢুকাছিল, জালে জড়াইছিল, সেটা অফসাইড ছিল।
মানে এক ম্যাচে সে গোটা 3 মিস করছে, গোটা 2 মিস করছে, একটা অফসাইড গোল করছে। শেষ পর্যন্ত জার্মানি মাত্র 1 গোলে ওই ম্যাচ জেতে। তার মানে হিগুয়েন যদি তার 2টা চান্সে কাজে লাগাইতে পারে, জার্মানি ওই গোল দিলেও আর্জেন্টিনা ওই বছরই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়। হলো না। 2015 কোপা আমেরিকা ফাইনাল আবার হিগুয়েন মিস করলো এবং ক্রাঞ্চ মোমেন্টে এসে মিস করলো, পরে পেনাল্টিতে আর্জেন্টিনা হেরে গেল। পেনাল্টিতেও হিগুয়েন মিস করলো, শট মিস করলো, গোল মিস করলো। 2016 কোপা 2টো মিস করলো ফাইনালে এবং পেনাল্টিতে গোল মিস করলো, আবার আর্জেন্টিনা হারলো। এই লোকরে আপনি বলেন যে কেমনে আর্জেন্টিনার লোকজন সহ্য করবে? তো কথা হচ্ছে যে আর্জেন্টিনার লোকজন হয়তো তার উপরে বিরক্ত, আমরা যারা দূরে বসে আর্জেন্টিনার সমর্থন করি আমরাও বিরক্ত। আসলে আমাদের কাছে হয়তো হিগুয়েন অত মানে কিছু না, কিন্তু গত 4-5 দিন আগে, আজকে হিগুয়েনটা নিয়ে কন্টেন্টটা বানানোর কারণ হচ্ছে 4-5 দিন আগে হিগুয়েন একটা রেডিওতে সাক্ষাৎকার দিচ্ছিলেন। আমি শুনতেছিলাম, মানে শুনলে তো বুঝি না, ওদের কথা শুনে কি বুঝবো, মানে পড়তেছিলাম সাক্ষাৎকারটা। তো সেখানে ওই নিজের ট্র্যাজেডি নিয়ে, নিজের জীবন নিয়ে অনেক কথাবার্তা বলতেছিলেন, ক্লাব ক্যারিয়ারের স্মৃতিচারণ করতেছিলেন, ম্যারাডোনা নিয়ে বলতেছিলেন এবং আর্জেন্টিনার ড্রেসিং রুমে ওনার কেমন ছিল। তো ওই জায়গাটায় একটা কথা বলতেছিলেন যে মেসি সেই লোক যে আমারে আবার ফিল করাইছে, আমি তো মেসিরে অনেক ডুবাইছি। সে বলতেছে যে আমি তো মেসিরে অনেক ডুবাইছি, মেসিরে আমার চেয়ে বেশি এই পৃথিবীতে কেউ ডুবাতে পারেনি, মেসির হাতে তো 3টা ট্রফি থাকার কথা ছিল, আমার জন্য নাই। সেই মেসি আবার আমারে ফিল করাইছে যে না, তুমি একটা মানুষ, আমরা তোমার ভালোবাসি, তুমিও আর্জেন্টাইন। কেমন বললো যে 2014 সালেই ওই বিশ্বকাপের পরে ড্রেসিং রুমে সবাই চুপ করে বসে আছে, ডি মারিয়া সহ অনেকে আমার দিকে এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যে পারলে কোপাবে। আপনি ডি মারিয়ার রাগটা চিন্তা করেন, ডি মারিয়া ওই দিন খেলতে পারে নাই, আর ডি মারিয়া, হিগুয়েন, আগুয়েরো আর মেসি এদের একটা আলাদা মতো ছিল, মানে এক রুমে সবসময় আড্ডা দিত, সবসময় করতো। তো ওই আগুয়েরো, ডি মারিয়া সবাই ওর দিকে আগুন বরাবর হয়ে তাকায় আছে। তো কেউ কথা বলতেছে না ওর সঙ্গে, সবাই নিজেদের মধ্যে ফিসফাস করতেছে। ও মেসি অনেকক্ষণ ধরে মাথা নিচু করে রয়েছে। তারপরে উঠে প্রথম হিগুয়েনের কাছে গেছে, গিয়ে হিগুয়েনরে দাঁড় করায়, হিগুয়েনরে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলছে যে পিপিতা, এই যে ম্যাচটা তুমি করছো, এই ম্যাচটা এর চেয়ে বড় বড় স্ট্রাইকারও পৃথিবীতে করতে পারে। সেই জন্য তুমি যে পর হয়ে গেছো, তুমি যে ঘৃণার পাত্র হয়ে গেছো, এটা ভাবার কোনো কারণ নেই। তুমি আমাদের সঙ্গে আসো, আমাদের সঙ্গে থাকবা। তুমি যদি আরো 10টা ফাইনালেও এরকম মিস করো, তারপরেও তুমি আমার বন্ধু ছিলে, বন্ধুই থাকবা। আমরা সবাই মিলে হারছি, তুমি একা হারো নাই, পুরো আর্জেন্টিনা হারছে। আসো আমরা সবাই মিলে ফাইট করে আর্জেন্টিনারে আবার কিছু জিতাইতে হবে। দুর্ভাগ্যক্রমে হিগুয়েন তার ক্যারিয়ারে কখনোই আর সেই জয়টা দেখে যেতে পারেন নাই, শেষ পর্যন্ত অবসর নিচ্ছেন। তারপরে এসে সেই মেসি সব কিছু অ্যাচিভ করছেন। এবং যখন পিএসজি থেকে মেসি কোথায় যাবেন, সৌদি আরব, আমেরিকা কোথায় যাবেন, এগুলো নিয়ে খুবই হচ্ছে, তখন আপনাদের হয়তো অনেকের মনে নেই, হিগুয়েন কিন্তু সেই সময় মাত্র মিয়ামিতে ক্যারিয়ার শেষ করতেছেন। হিগুয়েনও কিন্তু ক্যারিয়ারের শেষে মিয়ামিতে ছিলেন। তখন হিগুয়েনই মূলত ডেভিড বেকামের সঙ্গে মেসির প্রথম বৈঠকটা অ্যারেঞ্জ করে দেন। হিগুয়েন প্রকাশ্য পত্রিকায় বলছিলেন যে লিও তুমি মিয়ামিতে আসো, এবং শেষ পর্যন্ত সেটা সফল হয়েছে। হিগুয়েন এখনও মেসির খুব ভালো বন্ধু এবং এখনও মজা করে বলেন যে ভাগ্যিস পরের বছরগুলোতে আমি তোমার সঙ্গে ছিলাম না, তাহলে তুমি এতগুলো ট্রফি কিভাবে জিততা। হিগুয়েন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার কষ্টটা তো করছেন সবার জন্য, এবং সেই কষ্ট থেকেই আর্জেন্টিনা পরে অ্যাচিভটা করছে। সবাইকে অনেক ধন্যবাদ।